নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যেই সময় এখন আপনাদের সামনে ভিডিও তৈরি করছি। যুদ্ধ লেগে যায় পরিস্থিতি, পাকিস্তানের তরফ থেকে সমস্ত রকম উস্কানি দেওয়া হচ্ছে। গতকাল রাতে 9টি সেক্টরে 9টি আলাদা আলাদা জায়গায় পাকিস্তানের তরফ থেকে সিজ ফায়ার ভায়োলেশন করা হয়েছে। ভারতীয় সীমান্ত চৌকি মানে বর্ডার আউটপোস্ট, যেখানে সেনাবাহিনী বিএসএফ এর আধিকারিকরা থাকেন, প্যারামিলিটারিরা থাকেন, নিরাপত্তা দেন, সেই সমস্ত বাংকার, ভারতীয় বাংকার লক্ষ্য করে করে পাকিস্তানিরা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। ভারতও তার পাল্টা জবাব দিয়েছে। যে সমস্ত জায়গায় এই গন্ডগোলটা দেখা গেছে সেটা হচ্ছে আখনুর, রাজৌরি, মেন্ঢার, বিভিন্ন জায়গা রয়েছে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে একেবারে ভ্যালি পর্যন্ত গোলাগুলি চলছে দুপক্ষের। ভারত পাল্টা জবাব দিচ্ছে এবং সেই জবাবের ফলে যখন ভারত পাল্টা জবাব দেওয়া শুরু করেছে, পাকিস্তানিরা বর্ডার আউটপোস্ট ফেলে পালিয়ে যাচ্ছে। তারা পাকিস্তানের যে চৌকিগুলো ছিল সেখানে পাকিস্তানি পতাকা সেটা নামিয়ে ফেলছে। পাকিস্তানের কাশ্মীর সীমান্তে, পাক অধিকৃত কাশ্মীর, অকুপাইড গুলাম কাশ্মীরে 400-র উপরে মাদ্রাসা বন্ধ করে দুষ্কৃতীরা মাদ্রাসায় যে সমস্ত শিক্ষার্থী বলা ভুল হবে, সেখানে যে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, ব্যাস তারা কিন্তু পালিয়ে গেছে। ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু তারপরেও পাকিস্তান সীমান্তের তরফ থেকে পাকিস্তানি সেনাবাহিনীরা নিজেদের মোরাল বুস্ট করার পুরো চেষ্টা করছেন। তারা চাইছেন গোলাগুলি হোক, কিন্তু গোলাগুলি হচ্ছে, কিন্তু সেটা ফুল ফ্লেজ ওয়ারের দিকে যাচ্ছে না। ভারত আগে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে চাইছে। তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন। ইতিমধ্যেই এয়ার স্পেস, ভারতীয় যে আকাশ সীমা, পাকিস্তানি সমস্ত ধরনের বিমানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেড, পাকিস্তানের সাথে সম্পূর্ণভাবে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় যে সমুদ্র বন্দর রয়েছে সেখানে পাকিস্তানি কোনো জাহাজকে নোঙর করতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানের তরফ থেকে যে মেইল আসতো সেই মেইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টাল পরিষেবা, চিঠিপত্র বিনিয়োগ, এদিক ওদিক আদান প্রদান সবটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে ডন পত্রিকার খবর। পাকিস্তানের, আমাদের পশ্চিমবঙ্গে যেমন আনন্দবাজার 1 নম্বর পত্রিকা বলে ধরা হয়, সর্বাধিক প্রচারিত পাকিস্তানে সেরকম হচ্ছে ডন পত্রিকা। সেই ডন পত্রিকা বলছে পাক অধিকৃত কাশ্মীরে 2 মাসের জন্য আটা যাতে মজুত করা হয় সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। অর্থাৎ 2 মাসের আটা মজুত মানে ইঙ্গিতটা আপনারা কি ধরতে পারছেন? স্পষ্ট ইঙ্গিত যে ভারতের তরফ থেকে একটা হ্যাভক রিটালিয়েশন হবে। এবার কিন্তু লক্ষ্য হচ্ছে কাশ্মীর, টার্গেট কাশ্মীর। পুরো পাকিস্তান আমাদের চাই না, দখল করতে আমরা চাই না। আমাদের যে জমি রয়েছে সেটা আমরা ফেরত চাইছি। 1971-এর একটা ঘটনা আপনাদেরকে বলতে আমার ইচ্ছে করছে। 1971-এ 6 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। জেনারেল মানিক শ, শ্যাম বাহাদুর, যার নামে সিনেমা হয়েছে। ইন্দিরা গান্ধী 6 মাস আগে চেয়েছিলেন যুদ্ধ করতে, কিন্তু মানিক শাহ 6 মাস সময় চেয়েছিলেন, বলেছিলেন আমাদের অস্ত্র কমপ্লিট হোক। যে এখন সিচুয়েশন রয়েছে আমাদের ভারতবর্ষে, মনসুন শুরু হয়ে গেলে জানেন যে ব্যাটলফিল্ডের অবস্থা খুব খারাপ হয়, সেখানে ট্যাঙ্ক চালানো মুশকিল, সেনাবাহিনীর গতি মন্থর হয়ে যাবে। এটা কিন্তু অ্যাটাকের জন্য ভালো সিচুয়েশন নয়, ইটস এ ডিফেন্সিভ সিচুয়েশন। যারা ডিফেন্স করে তাদের জন্য মনসুন হচ্ছে সেরা সিচুয়েশন। যে ভুলটা নেতাজির দ্বারা হয়ে গিয়েছিল স্বাধীনতার আগে, মনসুনে নেতাজি আক্রমণ করে দিয়েছিলেন, বার্মার দিক থেকে ঢুকে পড়েছিলেন, সেই ভুলটা স্যাম মানিক শ করতে চাননি। নেতাজির পরিস্থিতি আলাদা ছিল, নেতাজিকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, সেই পরিস্থিতি আলাদা, স্যাম মানিক শর পরিস্থিতি আলাদা। কিন্তু স্যাম মানিক শ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে 6 মাস পর নভেম্বর থেকে খেলা শুরু করলেন। 17 দিনে খেলা শেষ, ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন। ভারতও কি সেই পদ্ধতিতেই এগোচ্ছে? প্রথমে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে, কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক, বিদেশ নীতি দিয়ে এবং অর্থনীতি দিয়ে, সমস্ত দিক দিয়ে পাকিস্তানকে প্রথমে চিরেচাপটা করে তারপর ডিসাইসিভ অ্যাকশন। সেদিকেই কি ভারত এগোচ্ছে? হ্যাঁ, সেই দিকেই ভারত এগোচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং পাশাপাশি পাকিস্তানের যে আভ্যন্তরীণ সমস্যা, সেই আভ্যন্তরীণ সমস্যাকেও ভারত কিন্তু এক্সপ্লয়েট করতে চাইছে, এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। দেখা যাচ্ছে
আপনারা তো জানেন পাকিস্তানি সেনা সারেন্ডার করতে খুব অভ্যস্ত। তারা ইতিমধ্যেই বিএলএ সোলজারের কাছে, বলুচিস্তানে একটা ম্যাসিভ গন্ডগোল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় অনেকগুলো শহর বলুচিস্তানের দখল করে নিয়েছে এই বিএলএ আর্মি। এবং বিএলএ আর্মি যেটা করেছে সেটা হচ্ছে 22 জন সেনাবাহিনীকে তারা একবারে 72 হুরের কাছে পাঠিয়েছে এবং 13 জন সেনাবাহিনী সারেন্ডার করেছে। এই সংখ্যাটা নিয়ে কিন্তু গন্ডগোল রয়েছে। কেউ বলছেন 13 জন সোলজার, আবার অনেকেই বলছেন যে না, সংখ্যাটা 50-এর কাছাকাছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবেদন আসছে, কিন্তু সারেন্ডার যে হয়েছে এটা স্পষ্ট। এবং বিএলএ স্পষ্টভাবে জানিয়েছে 2024 সাল থেকে এখন অবধি 102 জন পাকিস্তানি সোলজারকে তারা 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। তারা এখন বেশ ভালো মজা করছেন উপরে গিয়ে, এটা বিএলএ সোলজারদের দাবি। এছাড়াও ভারতের তরফ থেকে কোনো অ্যাকশন না নিয়ে আরেকটা রিটালিয়েশন হয়েছে, সেটা হচ্ছে যে ওখানকার নর্দার্ন ওয়াজিরিস্তানেও ব্যাপক গন্ডগোল চলছে। সেখানেও পাকিস্তান যে বাহিনী, সামরিক বাহিনী এবং সেখানকার যারা বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের মধ্যে ভয়ঙ্কর একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। মানে খাইবার পাখতুনখোয়া কাশ্মীরের ওদের ওদিক ম্যাপ থেকে বাঁদিকে, আর নিচে বলুচিস্তানের পরিস্থিতি এমন যে কোনো সময় বলুচিস্তান নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে দিতে পারে। পাক প্রশাসন নিজেই বলছে, ডন পত্রিকা খবর করছে বলুচিস্তানের অবস্থা ভালো নয়। এছাড়াও আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 200 কিলোমিটার রেঞ্জের একটা মিসাইল, যেটাকে পাকিস্তান দাবি করে যে ওটা 400, কখনো বলা হয় 500, কিন্তু একটা 200 কিলোমিটারের একটা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আবদালি তারা ফায়ার করেছে, টেস্ট ফায়ার করেছে। এবং আবদালি যেটা বলা হচ্ছে এটার 150 মিটার রেঞ্জ, মানে এক নির্দিষ্ট কোনো লক্ষ্য বস্তুকে আঘাত হানতে এই আবদালি মিসাইল সিস্টেম ব্যর্থ। তার রেডিয়াস হচ্ছে, যেখানে আঘাত হানবে 150 মিটারের রেডিয়াসের মধ্যে যে কোনো জায়গায় আঘাত হানে। কিন্তু আমাদের ব্রহ্মস পিন পয়েন্ট অ্যাকশন করে, একবারে 1 মিটার রেঞ্জ তার, মানে যে বাড়িতে ফেলা হবে সেই বাড়িতেই পড়বে। আর আবদালি যে বাড়িতে ফেলা হবে সেই বাড়িতে গিয়ে পড়বে না। একটা আবদালি দিয়ে কোনো ম্যাসিভ ডিস্ট্রাকশন সম্ভব নয়। 20-25টা মারবেন, তারপর গিয়ে একটাতে গিয়ে কাজ হবে, এমনটাই বলা হচ্ছে। আর ভারত সেখানে অলরেডি কিন্তু ব্রহ্মস নিয়ে প্রস্তুত আছে। এছাড়াও ইতিমধ্যেই আমার আবদুল্লাহর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। এই বৈঠকের কি আউটকাম এসছে আমরা কেউ জানি না, তবে আমরা সকলেই অনুমান করে নিতে পারি যে ওমর আবদুল্লাহকে বলে দেওয়া হয়েছে আপনি আপনার বিধানসভায় একটু বেশি আসন পাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারেন। বুঝলেন না, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে সিটগুলো রয়েছে সেগুলো তো ভারতের কাশ্মীরের সিট। সেই জায়গা ওমর আবদুল্লাহকে কি কনফিডেন্সে নেওয়া হলো যে আপনার বিধানসভার আয়তন বাড়তে চলেছে, আপনার রাজ্যের আয়তন বাড়তে চলেছে? এটা কি বলা হলো? কি বলা হয়েছে আমরা কেউ জানি না। তবে ওমর আবদুল্লাহকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু তিনি ওখানকার সরকারের প্রধান, তিনি মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে তাকে সঙ্গে নেওয়াটাই ভারতীয় যে রীতি আছে, গণতান্ত্রিক পদ্ধতি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটা একটা বিষয় কিন্তু হতে পারে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে ভারত ড্যাম তৈরি করছে শাহপুর, কান্দি, উজ আর রাতলে সেক্টরে। এই বড় বড় 4টে ড্যাম তৈরি করে ভারত চাইছে যে পাকিস্তানকে, এই যে গরমের মরশুম শুরু হচ্ছে এখন মার্চ থেকে, যে গরমে পাকিস্তান এবং ভারতবর্ষে দুপক্ষেই যে গরমের মরশুমটা শুরু হয়, এখন মে মাস চলছে, জুন জুলাই অবধি গরম থাকবে, তারপর মনসুনের আগে গরমে যাতে পাকিস্তানকে একদম টাইট দেওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে, ডাইভারশনের পরিকল্পনা রয়েছে। কিন্তু আমরা সকলেই জানি যে এত দ্রুত এই ড্যামগুলো তৈরি করা সম্ভব নয়। ফলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারত সরকার নিচ্ছে, যাতে এবছর না হোক অন্য বছরের গরমের সিজনগুলোতে পাকিস্তান যাতে বুঁদ বুঁদ পানি কো মোহতাজ হো, উর্দুতে একটা কথা আছে, সেই অবস্থাতে যাতে যায়। কিন্তু এখন যাতে ভারতের পরিস্থিতি, তাতে যে কোনো সময় না জানিয়ে কিছুটা ড্যামের জল স্টোরেজ করে, যেভাবে সিন্ধুতে একটা কাল্পনিক বন্যা করা হলো, কৃত্রিম বন্যা, কাল্পনিক বলা ভালো নয়, কৃত্রিম বন্যা করা হলো, সেই কৃত্রিম বন্যার যাতে একটা পরিস্থিতি করা হয়, পরপর ভারত এরকম করবে। বাংলাদেশের ক্ষেত্রেও একটা দেখেছিলেন, একটা বন্যা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে ইটস আ ম্যান মেড ফ্লাড, বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল, এবারও তাই বলা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। তো সেই সমস্ত বিষয়গুলোতে ভারত চেষ্টা করছে। আরেকটা মেজর আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে ইউকে, ইংল্যান্ডে ভারতীয় দূতাবাসের বাইরে
পাকিস্তানিরা বিক্ষোভ দেখিয়েছেন, একটু পাথর টাথর ছুঁড়েছেন, ওদের যেটা অভ্যাস আছে করেছেন, কিন্তু তাতে ভারতের কিছু আসে যায় না। ভারতও এরকম পাল্টা বিক্ষোভ করলে আপনাদের ভালো লাগবে? কিন্তু ভারত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোনো বিদেশে গিয়ে ব্রেক করাতে নিজেদের সমর্থিত মানুষকে দিয়ে করানোর চেষ্টা সাধারণত করে না। কিন্তু আপনারা এরকম কিছু করবেন না যাতে এই ধরনের ঘটনা হয়। আপনারা অলরেডি আর কিছুদিনের মধ্যেই বলুচিস্তান হারাতে চলেছেন। পাকিস্তান একবার দুটুকরো হয়েছে, বাংলাদেশ হয়েছে, এবার আরেকটা বলুচিস্তানের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে ভিডিওটা শেষ করছি। আগামীকাল ফের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাদের কমেন্টস করে জানাতে পারেন, আর আমাদের যারা সহযোগিতা করতে চান জয়েন বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ফের দেখা হচ্ছে।